7ই মার্চ 1973 প্রতিদ্বন্দ্বীহীন এক পাতানো নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে 300 আসনের ভেতর 294টি আসনে জয়লাভ করে শেখ মুজিব প্রধানমন্ত্রীর আসনে নিজেকে স্থায়ীভাবে অধিষ্ঠিত করেন। 7ই মার্চ 1973-এর নির্বাচনের পূর্ব সময় থেকেই তিনি একজন ক্ষমতালোভী স্বৈরাচার সরকার হলেও 1973-এর পাতানো নির্বাচনের পর তার স্বৈরাচারের মাত্রা পূর্বের চেয়ে কয়েক গুণ বেড়ে যায়। স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকে তাজউদ্দিন আহমেদের নেতৃত্ব দেওয়ার কারণে আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা তখনও ব্যাপক, কিন্তু তারপরেও বিভিন্ন আসনে জয়লাভ করার জন্য আওয়ামী লীগকে কারচুপির আশ্রয় নিতে হয়, যার খবর সেই সময়ের বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছিল। এই বিষয়ে তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদ তার লেখা তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইয়ের 119 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেন, স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা তখনও ব্যাপক। নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করলেও কিছু নেতা নির্বাচনে কারচুপি করে জিতেছে, এই খবর কিছু পত্রিকায় প্রকাশিত হয় এবং বড়দের আলোচনা থেকেও সে খবর শুনতে পাই। এছাড়াও মেজর ডালিম তার লেখা আমি মেজর ডালিম বলছি বইয়ের 1973 সালের নির্বাচন অধ্যায়ে নির্বাচনের পরের দিনের অর্থাৎ 8ই মার্চের বিভিন্ন পত্রিকার প্রতিবেদন উপস্থাপন করেন, যে পত্রিকাগুলোতে নির্বাচনে আওয়ামী লীগদের করা কারচুপির খবর ছাপা হয়েছিল। এছাড়াও মুক্তিযুদ্ধের 9 নং সেক্টর কমান্ডার মেজর জলিল তার লেখা অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা বইয়ের লেখক পরিচিত অধ্যায়ে উল্লেখ করা হয়, 1973 সালের জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের 5টি আসন থেকে মেজর জলিল আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তার বিজয় নিশ্চিত থাকলেও তৎকালীন ক্ষমতাধর দল আওয়ামী লীগ তাকে বিজয়ী হতে দেয়নি। এছাড়াও মেজর জলিল তার লেখা দাবি আন্দোলন দায়িত্ব বইয়ের 8 নম্বর পৃষ্ঠায় লেখেন, 1973 সালের জাতীয় নির্বাচনে করা কেলেঙ্কারির কথা কার না জানা। বহুদলীয় গণতন্ত্রের প্রতি বিশ্বাস ঘোষণা করার পরও ক্ষমতাসীন দলটি ক্ষমতার মোহে অন্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণকারী কোনো দলের প্রার্থীকেই নির্বাচিত হতে দেয়নি। সেদিন জনগণের ভোটে নির্বাচিত প্রার্থীকেও জোর করে পরাজিত বলে ঘোষণা দেওয়া হয়েছে। সেই সর্বনাশা স্বৈরাচারের প্রথম শিকার ছিলাম আমি। এভাবে জনপ্রিয়তা থাকা সত্ত্বেও আওয়ামী লীগকে 1973 সালের 7ই মার্চের নির্বাচনে কারচুপির আশ্রয় নিয়ে জিততে হয়। 1971 সালের 25শে মার্চ স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার পর বঙ্গবন্ধু 1972 সালের 10ই জানুয়ারি পাকিস্তানি কারাগার থেকে মুক্তি লাভ করে বাংলাদেশে ফিরে আসে। দেশে ফিরেই তার প্রথম এবং প্রধান লক্ষ্য ছিল কিভাবে ক্ষমতা নিজের হাতের মুঠোয় নেওয়া যায়, যার কারণে দেশে এসে বঙ্গবন্ধুর রাষ্ট্রপতি হওয়ার কথা থাকলেও তিনি নিজেকে সরাসরি প্রধানমন্ত্রীর আসনে বসান, কারণ প্রধানমন্ত্রীর ক্ষমতা রাষ্ট্রপতির থেকেও বেশি। ক্ষমতা পেয়ে শেখ মুজিব জনগণের চাওয়া পাওয়ার দিকে নজর না দিয়ে নিজেকে একদলীয় শাসক হিসেবে প্রতিষ্ঠিত করতে মরিয়া হয়ে ওঠে। এ ব্যাপারে বীরোত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার লেখা আমার ফাঁসি চাই বইয়ের 31 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেন, আকাশ ছোঁয়া আশা নিয়ে জাতি মনে করেছিল মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব একটি জাতীয় সরকার গঠন করবেন, কিন্তু জনগণের সেই আশার মুখে ছাই দিয়ে বঙ্গবন্ধু আওয়ামী লীগের এমন সব ব্যক্তিদের নিয়ে সরকার গঠন করলেন যারা জনগণের দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ ও অযোগ্য। মুক্তিযুদ্ধের সফল নেতা তাজউদ্দিন সহ সকল মুক্তিযোদ্ধাদের দূরে ঠেলে দিয়ে শেখ মুজিব পরাজিত প্রশাসন ও অযোগ্য লোকদের দিয়ে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বিজয়ী একটি জাতি ও একটি দেশকে পরিচালনা করতে গিয়ে আসলে বিজয়ী একটি জাতিকে ঠেলে দিয়েছে পরাজয়ের অন্ধকার কূপে। সেই একই পৃষ্ঠায় রেন্টু আরও লেখেন, একজন জাতীয় নেতার জ্ঞান, গরিমা আর অভিজ্ঞতা সম্পূর্ণ সফল হতে যদি 100 মার্কের দরকার হয়, তবে শেখ মুজিবুর রহমানের ছিল মাত্র 50 মার্ক। এভাবে দুর্বল নেতৃত্বের কারণে পরবর্তীতে মুজিবের আমলে দুর্ভিক্ষ শুরু হয় এবং অনেক মানুষ শুধু না খেতে পেয়েই মারা যায়। বৃদ্ধি পেতে থাকে লুণ্ঠন ও দুর্নীতি। শেখ মুজিবের নেতৃত্বের উপর সাধারণ জনগণ বিশ্বাস হারাতে থাকে, যার বিস্তারিত বর্ণনা রেন্টু একই বইয়ের 33 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেন। এভাবে সাধারণ জনগণ মুজিবের নেতৃত্ব থেকে ধীরে ধীরে দূরে সরতে থাকে। জনগণের সেই খারাপ সময় মাথাচাড়া দিয়ে ওঠে 1967 সালে সিরাজ শিকদারের হাত ধরে গড়ে ওঠা রাজনৈতিক দল পূর্ব বাংলার সর্বহারা পার্টি। সিরাজ শিকদারের তৈরি করা পূর্ব বাংলার সর্বহারা পার্টি পরবর্তীতে 1971 সালে সরাসরিভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং আমাদের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 25শে মার্চ রাতে পাকিস্তানিদের ভয়াবহ হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের মতো সিরাজ শিকদারের দলটি লেজ গুটিয়ে পালায়নি, বরং সিরাজ শিকদার ও তার দল দেশের ভেতরে থেকে সরাসরিভাবে পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। শিক্ষিত ও ধনী পরিবারে জন্মগ্রহণ করেন সিরাজ শিকদার। ছাত্র জীবনে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং নিজে ছিলেন একজন
একজন বিএসসি ইঞ্জিনিয়ার। ছাত্র জীবনে তিনি বামপন্থী ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলেন। সেই সাথে তিনি ছিলেন একজন সফল নেতৃত্বদানকারী মুক্তিযোদ্ধা। এত কিছুর পরেও ক্ষমতা পাওয়ার পর ক্ষমতা হারানোর ভয়ে শেখ মুজিব সিরাজ শিকদারের মতো একজন যোগ্য ও সফল মুক্তিযোদ্ধাকেও খুন করতে দ্বিধাবোধ করেনি। কিন্তু কেন শেখ মুজিব তার মতো একজন যোগ্য মুক্তিযোদ্ধাকে হত্যা করায়? কি এমন কারণ ছিল তার হত্যার পেছনে? এই হত্যার পেছনের কারণ হিসেবে বীরুত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার লেখা বিখ্যাত আমার ফাঁসি চাই বইয়ের 33 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করে, জনগণের সেই খারাপ সময় মাথাচাড়া দিয়ে ওঠা সর্বহারা পার্টির সিরাজ শিকদারের নেতৃত্বে তাদের সশস্ত্র বিপ্লবী তৎপরতা মজবুত করে তোলে। দেশের যুবকরা পূর্ব বাংলার সর্বহারা পার্টি জিন্দাবাদ, কমরেড সিরাজ শিকদার জিন্দাবাদ ধ্বনি দিয়ে দেশে ব্যাপক এক নতুন সংগ্রাম শুরু করে এবং দলে দলে যুবকরা সিরাজ শিকদারের নেতৃত্বে সেই সংগ্রামে যোগ দিতে থাকে। ধীরে ধীরে সিরাজ শিকদারের সেই সশস্ত্র সংগ্রাম অনেক তীব্র হলো, যার কারণে শেখ মুজিবুর রহমানের প্রশাসন দিন দিন অচল হয়ে যেতে শুরু করলো এবং সেই সাথে সেই সময়ের নির্যাতিত, নিপীড়িত এবং শোষিত বাঙালির মনে সিরাজ শিকদারকে ঘিরে নতুন করে স্বপ্ন দানা বাঁধতে লাগলো। এভাবে মুজিব যখন দেখলো সিরাজ শিকদার তার একনায়ক শাসন ব্যবস্থা কায়েম করতে একটা বড় ধরনের হুমকি, তখন মুজিব সিরাজ শিকদারকে ধরার জন্য ফাঁদ পাতে এবং 1975 সালের 1 জানুয়ারি চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করে ওই দিনই তাকে বিমানে করে ঢাকায় আনা হয়। ঢাকায় এনে সেই রাতে অমানসিক নির্যাতন করার পর 2 জানুয়ারি সন্ধ্যায় বঙ্গভবনে শেখ মুজিবের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে অনেক রাত পর্যন্ত সিরাজ শিকদারকে অমানসিক নির্যাতন করার পর শেখ মুজিবের নির্দেশে তৎকালীন সাবেক পুলিশ সুপার মাহবুবউদ্দিন আহমেদ তাকে শেরেই বাংলা রক্ষী বাহিনীর সদর দপ্তরে নিয়ে যায় এবং সেখানে রাত 11টার সময় সেই সাবেক পুলিশ সুপার মাহবুবউদ্দিন আহমেদ কমরেড সিরাজ শিকদারকে মুজিবের নির্দেশে গুলি করে হত্যা করে। হত্যার পরের দিন দেশের বিভিন্ন পত্রিকায় এই শিরোনামে খবর পরিবেশিত হয় যে পলায়নকালে পুলিশের গুলিতে নিহত সিরাজ শিকদার। এই ব্যাপারে পুলিশের তরফ থেকে বলা হয়, সিরাজ শিকদারকে গ্রেফতার করার পর রোড দিয়ে নিয়ে আসার সময় সিরাজ শিকদার পুলিশের ভ্যান থেকে লাফিয়ে পড়ে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ এক প্রকার বাধ্য হয়ে সিরাজ শিকদারের ওপর গুলি ছোড়ে এবং সেই গুলিতেই সিরাজ শিকদার নিহত হয়। কিন্তু পরবর্তীতে জানা যায় পুলিশের দেওয়া সেই বিবৃতিটি সম্পূর্ণ বানোয়াট, কেননা সিরাজ শিকদারের বুকে মোট 5টি গুলির চিহ্ন ছিল আর সেগুলো সামনে থেকে করা হয়েছিল। যুক্তি অনুযায়ী যদি কোনো বন্দী পালাতে থাকে আর এমন অবস্থায় পুলিশ তাকে গুলি করে, তবে গুলিগুলো পিঠে লাগার কথা, কিন্তু সিরাজ শিকদার বুকে গুলিবিদ্ধ অবস্থায় মারা যায়। ঠিক এভাবেই সিরাজ শিকদারকে নির্মমভাবে হত্যা করানোর পর শেখ মুজিব সর্বোচ্চ চেষ্টা করে হত্যাকাণ্ডটিকে জনগণের কাছে মিথ্যা নাটক হিসেবে উপস্থাপন করতে। শুধু তাই নয়, এমন একজন যোগ্য মুক্তিযোদ্ধাকে হত্যা করানোর পর শেখ মুজিব পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে বুক উঁচু করে বলে, আজ কোথায় সিরাজ শিকদার? এই ব্যাপারে মতিউর রহমান রেন্টু তার লেখা আমার ফাঁসি চাই বইয়ের 230 নম্বর পৃষ্ঠায় লেখেন, মানুষের জন্য নিবেদিত প্রাণ ও দেশপ্রেমিক সর্বহারা দলের নেতা কমরেড সিরাজ শিকদারকে বিনা বিচারে বন্দি দশায় হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় সম্মুখ থেকে গুলি করে হত্যা করার পর মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আজ কোথায় সিরাজ শিকদার বলে অহংকার করে শেখ মুজিব হয়েছে এক বিবেকহীন কাপুরুষ। সিরাজ শিকদারের গতিশীল নেতৃত্বে এবং সর্বহারা পার্টির সম্মিলিত কার্যক্রমে আওয়ামী লীগ সরকারের মধ্যে ভয়ের সৃষ্টি হয়। ফলে তরুণ সমাজ সহ সমগ্র দেশের কাছে সিরাজ শিকদার ও তার সংগঠনের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। বাংলাদেশের একজন মহান নায়ক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যেখানে সিরাজ শিকদার ও তার দল পূর্ব বাংলার সর্বহারা পার্টিকে সমর্থন করেছে, সেখানে শেখ মুজিবের মতো দুর্বল নেতা একজন যোগ্য মুক্তিযোদ্ধাকে খুন করেছে। এই ব্যাপারে মেজর ডালিম তার লেখা আমি মেজর ডালিম বলছি বইয়ের নির্যাতন ও সংগ্রাম অধ্যায়ের 6 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেন, 1973 সালের 2 ডিসেম্বর এক বিবৃতির মাধ্যমে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সর্বহারা পার্টিকে সমর্থন জানান এবং সিরাজ শিকদারকে অভিনন্দন জানান। এভাবে জনগণের হৃদয়ে জায়গা করে নেওয়া সিরাজ শিকদারকে শুধুমাত্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য শেখ মুজিব নির্মমভাবে হত্যা করে। বর্তমানে বাংলাদেশের অনেক মানুষ সিরাজ শিকদার ও তার সংগঠনকে সন্ত্রাসী হিসেবে জানলেও তার আসল ইতিহাস মূলত এমনই ছিল। আর সিরাজ শিকদার ছিলেন একজন দেশপ্রেমিক ও সফল মুক্তিযোদ্ধা যাকে অমানসিক নির্যাতন করে শেখ মুজিবের নির্দেশে 1975 সালের 2 জানুয়ারি রাত 11টা নাগাদ হত্যা করা হয়।